বর্তমান সময়ে দাঁড়িয়ে সবচেয়ে আলোচনার বিষয় দক্ষিণ এশিয়ার এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। সেই বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং তার অবস্থা। এই বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশে এত আন্দোলন, এত গণহত্যা, এত সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট, তার মূল সূত্রপাত ছাত্র আন্দোলন, যা কোটা বিরোধিতা করা। অর্থাৎ তাদের দাবি ছিল সরকারি চাকরিতে মুক্তিযুদ্ধের কোনো কোটা থাকবে না। এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টে মামলা হয়, তার রায়ও বেরিয়েছে, যেখানে মুক্তিযুদ্ধে কোটা 30% থেকে কমিয়ে মাত্র 5% করা হয়েছে। যদি এই আন্দোলনের ইস্যু কোটা বিরোধী হয়, তাহলে কোটা বিরোধী আন্দোলনে যেখানে কোটার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, রায় বেরিয়ে গেছে, তারপরেও কেন এত আন্দোলন, তারপরেও কেন এত গণহত্যা, তারপরেও কেন এত সরকারি বেসরকারি সম্পত্তি আগুন, নেতাকর্মীদের বাড়িতে আগুন? তারই বিষয়বস্তু আজকে আমার আলোচনার বিষয়। এর কারণ জানতে হলে আমাদেরকে অনেকটাই ইতিহাসের পেছনে ফিরে যেতে হবে। সময়টা 1947 সাল, 15ই আগস্ট, যখন দ্বিজাতিত্বের ভিত্তিতে ভারতবর্ষ দ্বিখণ্ডিত হয়ে একটি মুসলিম প্রধান রাষ্ট্র পাকিস্তান গঠন করল এবং অন্যটি আমাদের হিন্দু প্রধান ভারতবর্ষ। যদিও পাকিস্তান আলাদা হলো ঠিকই, কিন্তু পাকিস্তানের আবার দুটো অংশে ভাগ হলো, যেটা পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। অর্থাৎ বর্তমানে যেটা আমরা বাংলাদেশ বলছি সেটা পূর্ব পাকিস্তান ছিল, এবং বর্তমানে যে আমরা পাকিস্তান বলছি এটা পশ্চিম পাকিস্তান নামে ছিল। এই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর, অর্থাৎ বর্তমান বাংলাদেশের উপর অকথ্য অত্যাচার, নারীদের উপর অত্যাচার, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া ইত্যাদি করতে থাকে। এবং সবচেয়ে বড় বিষয় ছিল এই সময় যে পাকিস্তান সরকার পূর্ববঙ্গের মানুষের উপর উর্দু ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেটা পূর্ববঙ্গের মানুষ কোনোদিনই মেনে নিতে পারেনি। তাদের মাতৃভাষা বাংলা, কিন্তু সেখানে তাদের উপর জোর করে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়া তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না। তার ফলস্বরূপ তারা 1952 সালে 20 ফেব্রুয়ারি আইন অমান্যের ডাক দেয়, কিন্তু সরকার 144 নম্বর ধারা জারি করায় তারা সেই দিন বাড়িতে বসে অবরোধ পালন করে। পরদিন ভোর, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, সে আসে অলৌকিক ভোর। সকালে শান্ত আন্দোলন শুরু হলেও পরিস্থিতি বাড়ার সাথে সাথে আন্দোলন তীব্রতর হয়। কবি, শিল্পী, সাহিত্যিক এবং জনতার মুখে একটাই ভাষা ছিল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, অথবা আমরি বাংলা ভাষার মতো উদ্ধৃতি। কিন্তু পরিস্থিতি যখন পাক হানাদার বাহিনীর থেকে হাতের বাইরে চলে যাচ্ছিল, তখনই পাক বাহিনী টায়ার গাছ, জল কামান, সর্বোপরি গুলিবর্ষণ শুরু করে এবং সেখানেই লুটিয়ে পড়ে সালাম, জব্বর, বরকাত, রফিক নামের ছেলে, যা
বাংলাদেশের ইতিহাসে আমরা সবাই জানি 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস নামে পরিচিত। অ্যাকচুয়ালি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম এখান থেকে শুরু, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। সেই ভাষা আন্দোলন এবং তার পরিস্থিতি, সেখান থেকেই মানুষের মনে একটা স্বাধীনতার দাগ কাটতে শুরু করে। এই ভাষা আন্দোলন এবং অত্যাচার, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, রাতের অন্ধকারে মেয়েদের তুলে এনে ধর্ষণ, সব কিছু মিলে একটা বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছিল। সেই ক্ষোভের আগুন 1971 সালে আরও তীব্র হয়, যখন বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান ঢাকার রেডক্রস ময়দানে 25শে মার্চ সগর্বে ঘোষণা করলেন, এ লড়াই স্বাধীনতার লড়াই, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই বক্তব্য শুনে বাংলাদেশের মানুষের মনে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছিল। উনিশশো 71 সালের 25শে মার্চ যখন শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন, সেই রাতেই পাক হানাদার বাহিনী এক অভিযান চালু করল, যার নাম ছিল অপারেশন সার্চ লাইট। যেই অপারেশনটা চলেছিল প্রায় 267 দিন। 267 দিন অপারেশন চলেছিল একটানা। তাই ওখানে 20 লক্ষ মানুষকে হত্যা করা হয়, 4,42,000 মা বোনেদেরকে ধর্ষণ করে মেরে ফেলা হয়, এবং অজস্র যার মধ্যে শিশু ছিল। এই যে অত্যাচার, এই অত্যাচারের ফলস্বরূপ তৎকালীন আমাদের ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতার জন্য। ভারত থেকে যখন 1971-এর 3 ডিসেম্বর সেনাবাহিনী পাঠানো হলো, তার কিছুদিনের মধ্যেই পাক বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। প্রায় 93,000 সৈন্য নিয়ে 16ই ডিসেম্বর পাকিস্তানের বাহিনীর প্রধান A.A.K. নিয়াজির ভারতের সেনাপ্রধান জগদীশ সিংয়ের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এই যে পাকিস্তানের পরাজয়, সেই পাকিস্তানের পরাজয়টা এখনো পর্যন্ত পাকিস্তান কিন্তু মেনে নিতে পারেনি, যার ফলস্বরূপ আজকের এই বাংলাদেশ অবস্থা। শুধু পাকিস্তান মিলে নয়, পাকিস্তানের সাথে আজকে চীন এবং আমেরিকা হাত মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে আরও অশান্ত করার চেষ্টা করছে। সেখানে আরও হাত মিলিয়েছে বাংলাদেশের জামাত গোষ্ঠী সঙ্গে বিএনপি এবং বাংলাদেশের লেফট, যারা আমরা সিপিএম নামে পরিচিত। শুধুমাত্র পাকিস্তান একা কাজ করতে পারতো না, তাই চীনকে সঙ্গে নিয়ে এবং পাকিস্তান আমেরিকার সঙ্গে জোট বেঁধে এই কাজে লেগেছে। কারণ প্রায় 1-1.5 মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে অনবরতই আমেরিকা বিরোধী কথা শোনা যাচ্ছিল।
আমরা শুনছিলাম, যে ওনার বক্তব্যগুলো খেয়াল করলেই বুঝতে পারবেন। এবং উনি যে কিছুদিন আগে চীন সফর করেছিলেন, কিন্তু চীনের সফরের সময় শাটকাট করেই চীন থেকে ফিরে এসেছিলেন, এবং যে প্রতিশ্রুতি চীন দিয়েছিল, যে সাহায্যের কথা ছিল, তার 5%ও সাহায্য দেয়নি কিন্তু চীন বাংলাদেশকে। তাই শেখ হাসিনা বাধ্য হয়ে সফর কাটছাট করে কিন্তু ফিরে এসেছিলেন। এখানেই পরিষ্কার হবে যে বাংলাদেশ কিন্তু ক্রমশ পাকিস্তান, চীন এবং আমেরিকা দ্বারা একঘেয়ে হয়ে গিয়েছিল। এবং পাকিস্তান, চীন চাইছে যে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতে জঙ্গলি কার্যকলাপ আরও বৃদ্ধি করতে। যদি চীন বাংলাদেশে অধিকার স্থাপন করতে পারে, সেহেতু ভারতকে চাপে রাখা সহজ হবে চীনের পক্ষে। তাই ভারতকে চাপে রাখতে পাকিস্তান, চীন এবং আমেরিকার যদিও ভারতের বিপক্ষে অতটা ক্ষোভ নেই, কিন্তু এখানে বাংলাদেশকে বিরুদ্ধে কিছুটা ক্ষোভ থাকায় যেহেতু চাপে রাখার চেষ্টা করছে। এবং শুধু যে জঙ্গলি কার্যকলাপ তা নয়, চোরাচালান, মাদক কারবার, এসবেরও মাথা ছাড়া দিয়ে উঠতে পারে ভারতবর্ষের বুকে, যা বিশেষজ্ঞ মহল সন্দেহ করছে। এবং ভারত তার নিজের অবস্থান বজায় রাখছে। শুধু যে মাত্র বিদেশি শক্তি হাত বা মদতে এই অশান্ত বাংলাদেশ তা কিন্তু নয়। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি বাংলাদেশের সেনাবাহিনী নিজে থেকেই বঙ্গবন্ধুর প্রতিস্থাপন ভাঙছে, যেটা কাম্য নয়। যদিও প্রথম থেকেই বাংলাদেশের ভেতরে বাংলাদেশেরই বিরুদ্ধে অনেক মৌলবাদী নেতারা ছিল। যখন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়, তখন কিন্তু অনেক বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল পাকিস্তানকে সাহায্য করার জন্য, যার দিকে বলা হয় রাজাকাররা। সেইটা বর্তমানেও আছে বলে মনে হয়। কারণ শুধুমাত্র বিদেশি শক্তি যে একটা দেশকে অশান্ত করতে পারে তা নয়, নিজের দেশে নিজ ভূমিতেই অনেক নিজ দেশের বিরুদ্ধে কথা বলছে এবং বিরুদ্ধচারণ করছে, যেটা কাম্য নয়। পুলিশ প্রশাসনকে মেরে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, থানায় ঢুকে হামলা হচ্ছে। আমরা দেখেছি ধানমন্ডির 32 নম্বর বাড়িতে আগুন, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হলে আগুন ধরে দেওয়া, লুটপাট করা। সেনাবাহিনী মনে করলে কি এগুলো আটকাতে পারতো না? সবই আটকাতে পারতো, কিন্তু আটকায়নি। এর থেকেই পরিষ্কার যে হয় বাংলাদেশ সেনাবাহিনী বিদেশি শক্তির কাছে মাথা নত করছে, নয়তো বাংলাদেশ সেনাবাহিনীও, সব সেনাবাহিনী কিছু অংশ দেশ বিরোধী আচরণ করছে। গণভবনে লুটপাট, সেখানেও সেনাবাহিনী দাঁড়িয়ে চুপচাপ দেখেছে, কোনো প্রতিবাদ করে না। এর থেকেই পরিষ্কার হয় যে শুধু বিদেশি শক্তি নয়, দেশের অভ্যন্তরে দেশের সরকারের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র অনেক আগে থেকেই হয়েছিল,
যেটা বাংলাদেশ জামাত এবং বিএনপি এবং কিছু মৌলবাদী সংগঠন একযোগে কাজ করছে। তার ফলস্বরূপ আজ শেখ হাসিনা দেশ ছাড়া এবং বাংলাদেশ সরকারের পতন।